ওকে, সো দেখো তাহলে আমাদের এখানে হচ্ছে কি অনুমিত সত্যগুলা, হ্যাঁ অনুমিত সত্যগুলো বুঝতে হবে এই বিধির। না এই যে আমাদের এই যে একটা রিলেশন যে মোট উপযোগটা কী হতে থাকবে, বাড়তে থাকবে, এবং প্রান্তিক উপযোগটা ক্রমশ কমতে থাকবে, কমতে কমতে একসময় জিরো হবে, এরপরে নেগেটিভ হবে। এই যে রিলেশন, এই রিলেশনটা কখন কার্যকর হবে? যদি এই সত্যগুলো মেনে চলা না হয় তাহলে এই বিধি কার্যকর হবে না। তাহলে এই সত্যগুলো একটু দেখো, এই সত্যগুলো কীভাবে কার্যকর হবে। তাহলে এই বিধি কার্যকর হওয়ার জন্য এখানে কিছু শর্ত আছে। এক নাম্বার হচ্ছে উপযোগের পরিমাণগত পরিমাপ, অর্থাৎ কার্ডিনাল মেজারমেন্ট সম্ভব। আমরা পরে আসছি উপযোগ দুই ভাগে মেজার করা যায়, একটা হচ্ছে কার্ডিনাল, একটা হচ্ছে অর্ডিনাল, পর্যায়বাচক এবং সংখ্যাবাচক। তো সংখ্যাবাচকটা যদি আমরা ধরে না নিই তাহলে তো আমরা এখানে এই বিধি কার্যকর করতে পারবো না, কারণ এই বিধি পুরোটা আঁকায় হচ্ছে বা লেখাই হচ্ছে কী দিয়ে, কী দিয়ে লেখা হচ্ছে, এই যে দেখো সংখ্যা দিয়ে। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে কি উপযোগ পরিমাণগত পরিমাপ সম্ভব। দ্বিতীয় নম্বর ধরে নিতে হবে ভোক্তার পছন্দ, রুচি এবং আয় কী হবে, অপরিবর্তিত। কারণ যদি মনে করো তুমি ধরো যে কি চয়েস চেঞ্জ হচ্ছে, রুচিও চেঞ্জ হচ্ছে, আয়ও চেঞ্জ হচ্ছে, তাহলে বিধি কার্যকর হবে না। কারণ আয় চেঞ্জ হলে দেখা যাবে সে একটা প্রোডাক্ট এই জন্য বলছে না যে ক্রমাগত ভোগ করতে হবে, এই বিধির মূল বক্তব্য ক্রমাগত ভোগ করতে হবে। এই যে কন্টিনিউয়াসলি সর্বটা ভোগ করে যাচ্ছে সে, টাইমিং ডিফারেন্স হলে এই বিধি কার্যকর হবে না। হ্যাঁ, তো এখানে আয় যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সে শরবতের পরিবর্তে সে শরবত থেকে হয়তো কি কোকাকোলাতে চলে যেতে পারে, সে রুয়াবজাতে চলে যেতে পারে, সে হায়ার কোনো ড্রিঙ্কের মধ্যে চলে যেতে পারে। তখন তো এই বিধি আর কার্যকর হবে না। এই বিধি যে ফুলফিল হবে, হ্যাঁ এটা কন্টিনিউয়াসলি বুক করতে হবে না। মনে করো সে প্রথম ইউনিট এবং সেকেন্ড ইউনিট বুক করার পরবর্তীতে তার ইনকাম চেঞ্জ হয়ে গেছে, সে আরেকটাতে চলে গেছে, তাহলে এই বিধি কার্যকর হবে না। তারপরে রুচি পছন্দ হতে পারবে না, তারপর হচ্ছে পছন্দও চেঞ্জ হতে পারবে না। ভোক্তা যুক্তিশীল হইতে হবে। কী হইতে হবে? ভোক্তা যুক্তিশীল হইতে হবে। ভোক্তা যুক্তিশীল হইতে হবে। যেমন এখানে দেখো ভোক্তা যুক্তিশীল হইতে হবে। ভোক্তা যদি লজিক্যাল না হয় তাহলে বিধি কাজ করবে না। কারণ যুক্তিশীল মানুষদের ক্ষেত্রে দেখা যাবে একটা প্রোডাক্ট যদি সে কন্টিনিউসলি কনজিউম করতে থাকে, স্যাটিসফ্যাকশন লেভেলটা কখনো বাড়বে না, উল্টা কমবে। কারণ প্রোডাক্টটার দিন দিন কী হচ্ছে, তার যে সার্ভিসটা দেয় প্রোডাক্টটা, ওই সার্ভিস লেভেলটা আস্তে আস্তে কী হতে থাকবে, কমতে থাকবে এবং সেটা পুরাতন হতে থাকবে। স্বাভাবিকভাবে একদম মানুষ যদি যুক্তিশীল হয় তার আসলে একটু স্যাটিসফ্যাকশনটা কমার কথা, তাই না? ভোক্তা অবশ্যই যুক্তিশীল হতে হবে, কারণ অযৌক্তিক যারা, যেমন আমি একবার বলছি যে ড্রিঙ্ক যে করে, হ্যাঁ মাতাল, তার ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না, কারণ সে যুক্তিশীল না। সে খারাপ জিনিসটিকে সে একবার কনজিউম করছে, দুইবার সে করতেই থাকবে, তাই না? তার পছন্দ এখানে চেঞ্জ হবে না। তারপর হচ্ছে উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়। উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপ করা যায়। এই যে আমরা এখানে টাকার মাধ্যমে, মোট উপযোগ টাকার মাধ্যমে দিছে না, হ্যাঁ টাকার মাধ্যমেই তো দিছে। তাহলে এটা একটা সত্য, যদি তুমি এটা দিনেই করো তাহলে এই বিধি তুমি বানাতে পারবে না। তারপর হচ্ছে উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশ করা যায়। অর্থের প্রান্তিক উপযোগ স্থির নির্দিষ্ট সময় বিবেচ্য, এটা বলছি এখানে। তারপর হচ্ছে দ্রব্যের একক সময় সমজাতীয় হইতে হবে। প্রথমে শরবত, এরপরে হচ্ছে রুয়াবজা, এরপর হচ্ছে কোকাকোলা হইলে হবে না। হ্যাঁ, প্রথমে সাদা পোলাও, এরপর হচ্ছে কি এই যে আগ্নি পোলাও বলে, তাই না? এরপর হচ্ছে মনে করো আরও কি বলে বিফ বিরিয়ানি, এরপর হচ্ছে চিকেন বিরিয়ানি। একবার একটা হইলে হবে না, কন্টিনিউয়াসলি একই প্রোডাক্ট, সমজাতীয় প্রোডাক্ট কন্টিনিউয়াসলি বুক করতে হবে, তাই না? এই জন্য দেখবা তুমি যদি মানে কি প্রতিনিয়ত কী করতে হবে, প্রতিদিনই তুমি যদি চিকেন পোলাও খেতে থাকো তাহলে চিকেন পোলাও একটা সময় তোমার ভালো লাগবে না, প্রতিদিন এটা স্যাটিসফ্যাকশন তোমার কমবে। তাহলে এই যে এইটা হচ্ছে কি এই তোমার নির্দিষ্ট সময় বিবেচ্য সমজাতীয় হইতে হবে, এবং বিশেষ করে দ্রব্যের একক সময় কী হইতে হবে, পর্যাপ্ত। দ্রব্যের একক সময় যদি পর্যাপ্ত না হয় তাহলে এই বিধি কার্যকর হবে না। যেমন তোমার প্রচুর পিপাসা লাগছে, তাহলে প্রথম গ্লাস পানি দিছি, খাইছো, দ্বিতীয় গ্লাসে তোমার একটু স্যাটিসফ্যাকশন লেভেলটা কমবে, তৃতীয় গ্লাসে আরও কমবে, ফোর্থ গ্লাসে তুমি আর খাইতেও চাইবে না পানি, ঠিক আছে, পেট ভরে গেছে। এরপরে ফিফথ গ্লাসে তোমার যদি জোর করে খাওয়াতে যাই তোমার উল্টা ডিসস্যাটিসফাইড হবা তুমি, তাই না? তখন মানে তোমার তখন নেগেটিভে চলে গেছে উপযোগটা। তো এগুলো এককগুলো কী হইতে হবে, সবসময় পর্যাপ্ত হইতে হবে। হ্যাঁ, তোমাকে যদি আমি 1 চামচ পানি দিই, তুমি ইয়া থেকে আসছো, তাহলে 1 চামচ পানি কি তোমার স্যাটিসফ্যাকশন কখনো কমবে না, উল্টা বাড়বে। যায় কারণ আর 1 চামচ খাওয়ার পর তোমার অ্যাট্রাকশন অনেক বেশি থাকবে, কারণ তোমার পিপাসাটা কমে না, উল্টা বেড়ে গেছে 1 চামচ পানি খেয়ে। তো এই জন্য দ্রব্যের এক সময় কী হতে হবে, পর্যাপ্ত। এটা মুখস্থ করে ফেলবা যে দ্রব্যগুলো সমজাতীয় হইতে হবে, দ্রব্যগুলা কী হইতে হবে, এককগুলো পর্যাপ্ত হতে হবে। তারপর আমরা এখানে দেখি যে এখানে চিত্রটা আঁকা হয়েছে, এখানে চিত্র আঁকাটা খুবই ইজি,
তোমরা এটা জানো, চিত্র আঁকাটা খুব ইজি। এখানে দেখো এই যে যেগুলো এখানে উপযোগ দিবে, ঠিক আছে, এই যে এখানে নিয়ে আসবা, এই যে ভোগ যেগুলো দিবে ভোগগুলোকে নিচে হবে 1 2 3 4 5 6 7, ভোগগুলো নিচে হবে। আর এদিকে তোমার কি হবে, উপযোগগুলা। তো তোমার একে কত, 1 হলে এটা কত, 2 হলে কত, 3 হলে কত, 4 হলে এটা কত, 5 হলে এটা কত, 6 হলে এটা কত, ঠিক আছে। এভাবে এঁকে তুমি এটা যোগ করে দিবা, তো টোটাল ইউটিলিটি বেড়ে গেছে। টোটাল ইউটিলিটিতে আর এটা এমইউ আছে মার্জিনিটি, আর মার্জিনিটি সবসময় কমতে থাকে, যার কারণে এটা সবসময় কী হবে, ডাউনওয়ার্ড স্লোপিং হবে, এটা সবসময় ডাউনওয়ার্ড হবে, ঠিক আছে। আচ্ছা, আর দুইটা একসাথে থাকছে, এটা সবসময় এভাবে হবে, এভাবে হবে। টোটাল ইউটিলিটি প্রথমে এভাবে বাড়তে থাকবে, বাড়তে গিয়ে এক পর্যায়ে সমান হবে, এরপর এটা লোয়ার হবে। আর মার্জিনাল ইউটিলিটি কোনো সময় বাড়বে না, মার্জিনাল ইউটিলিটি সবসময় কী হতে থাকবে, এটা কমতে থাকবে, এটা ডাউনওয়ার্ড স্লোপিং হবে। কারণ হচ্ছে এখানে যে মুটের পরিবর্তন সবসময় নেগেটিভ হবে। মুটের পরিবর্তনটা নেগেটিভ বলতে মুটের পরিবর্তন সবসময় কমতে থাকবে। টোটাল ইউটিলিটির পরিবর্তনটাকে আমরা মার্জিনাল ইউটিলিটি দিয়ে দেখাই, এই এ রেখার পরিবর্তনটাকে এ রেখা দিয়ে দেখানো হচ্ছে, আর এ রেখার পরিবর্তনটা সবসময় কমতে থাকে, সেই জন্য এটা ডাউনওয়ার্ড স্লোপিং হয়। ক্লিয়ার? আচ্ছা, আর এটা আঁকাটা কোনো কঠিন কিছু না, পারবা ইজিলি। তারপরে দেখো এখানে সীমাবদ্ধতা দিছে এই বিধি, সীমাবদ্ধতা খুবই ইজি। তোমার মনে রাখবা যে কি এই যে সত্যগুলো পড়ছো, ওই সত্যগুলো যদি কার্যকর না হয় তাহলে এই বিধি কাজ করবে না। আর সীমাবদ্ধতা মানে এই বিধি কখন কাজ করবে না, ওই সত্যগুলো যদি অ্যাবসেন্স থাকে, ওই সত্যগুলো যদি ব্যতিক্রম হয় তাহলে কাজ করবে না। তাহলে দেখো অপরিবর্তনীয় অনুমতি, এখানে আমরা কিছু অনুমতি ধরছিলাম না, ভোক্তার আয় রুচি পছন্দ অপরিবর্তিত থাকবে, যদি পরিবর্তন হয় এই বিধি কাজ করবে না। দ্রব্যের একক, এটা বলে আসছি, দ্রব্যের একক সময় কী হইতে হবে, পর্যাপ্ত হইতে হবে, সমজাতীয় হইতে হবে, যদি না হয় তাহলে এই বিধি কার্যকর হবে না। শখের দ্রব্যের ক্ষেত্রে কখনো স্যাটিসফ্যাকশন কমে, কখনোই কমে না। সময়, নির্দিষ্ট সময় বিবেচ্য, এটা আমি বলছি, তাই তো, নির্দিষ্ট সময় বিবেচ্য। যেমন তাহাজিব যদি মনে করো এই যে এক গ্লাস শরবত আমার এখানে খাইছে, হ্যাঁ, দ্বিতীয় গ্লাস আমার এখানে না খাই, যদিও বাসায় গিয়ে খাই, হ্যাঁ, এরপর তৃতীয় গ্লাস হচ্ছে 2 দিন পর খাই, তাহলে এই বিধি কার্যকর হবে না, কারণ তার স্যাটিসফ্যাকশন কখনো কমবে না। কমবে কখন, এক নাগারে খাইতে হবে, একটি নির্দিষ্ট সময় সবসময় কী হইতে হবে, নির্দিষ্ট হতে হবে, নাহলে এই বিধি কাজ করবে না। তারপরে দেখো এখানে যেটা দিছে, শখের দ্রব্যের ক্ষেত্রে কখনো কমে না। এরপর পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের যোগান, পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের যোগান। পরিবর্তক দ্রব্য কি বলো তো, পরিবর্তন, এটা পরবর্তীতে আসবে, তারপর বলো। পরিবর্তক দ্রব্য হ্যাঁ, মানে যে পরিবর্তন মানে বিকল্প দ্রব্য, একটা দ্রব্যের বিকল্প আরেকটা দ্রব্য আরেকটা ইউজ করতে পারবা, ঠিক আছে। যেমন তুমি কলমের পরিবর্তে পেন্সিল ইউজ করতে পারবা, ঠিক আছে। তারপর হচ্ছে কি তুমি মনে করো আইফোনের পরিবর্তে তুমি স্যামসাং ইউজ করতে পারবা, এটা হচ্ছে মোবাইলের বিকল্প, ঠিক আছে। প্রতিটা কিছু একটা বিকল্প থাকে, হ্যাঁ, এটা তো ঠিক আছে, পার্থক্য তো থাকবে। আমি বিকল্প দ্রব্যের কথা বলতেছি। তো এখানে দেখো পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের যোগান বাড়লে, কি বাড়লে, যোগান বাড়লে, দাম হ্রাস পেলে এই বিধি কার্যকর হবে, এই বিধি কার্যকর হবে না। কেন এই বিধি কার্যকর হবে না বলো তো, কেন এই বিধি কার্যকর হবে না? দেখতে আমাদেরকে তো দেখতে না, দেখলে তো মরে। আচ্ছা দেখো কথা গেল, পরিবর্তক ও পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কী করবে না, এই বিধি কাজ করবে না যদি চেঞ্জ হয়। পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের যোগান যদি চেঞ্জ হয়, বলো তো এগুলোর যোগান যদি চেঞ্জ হয়, এগুলো যে প্রোডাক্টের কথা আমরা এখানে বলতেছি সেই প্রোডাক্টের উপর এফেক্ট আসবে কি আসবে না? হ্যাঁ, আমি এখানে শরবতের কথা বলছি, শরবতের বিকল্প কি থাকে, রুয়াবজা থাকে, স্প্রাইট, কোল্ড ড্রিঙ্কসগুলো থাকে। এখন ওইগুলো সাপ্লাই যদি চেঞ্জ হয়, ওইগুলোর সাপ্লাই যদি কী হয়, চেঞ্জ হয়, হ্যাঁ, অথবা শরবত বানাতে চিনি লাগে, চিনি হচ্ছে একটা কি পরিপূরক দ্রব্য, চিনির দাম যদি চেঞ্জ হয়, সাপ্লাই যদি চেঞ্জ হয়, অথবা বিকল্প দ্রব্য রুয়াবজা, কোল্ড ড্রিঙ্কসগুলোর প্রাইসিং সিস্টেম এবং সাপ্লাই যদি চেঞ্জ হয়, তাহলে এই বিধি কার্যকর হবে না। কেন? কারণ তখন এই দ্রব্যের যোগানের উপর এবং দামের উপর কি আসবে, একটা প্রভাব আসবে, তখন এই বিধি কাজ করতে পারবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে অনুকরণ প্রবৃত্তি, কি অনুকরণ
প্রবৃত্তি। মনে করো কোনো একটা মানুষের অনুকরণ প্রবৃত্তি মানে বুঝছো, সে সবসময় আরেকজনকে দেখে চলে। হ্যাঁ, তো এখন অনুকরণ প্রবৃত্তির ক্ষেত্রে এই বিধি কাজ করবে না। ভোক্তার ইচ্ছা অনিচ্ছা অনেকটা এর দ্বারা প্রভাবিত হয়। এক ব্যক্তির মোটর গাড়ি থাকা সত্ত্বেও আরও নতুন মোটর গাড়ির মালিক হতে চাইবে। ঠিক আছে, অনুকরণ প্রবৃত্তি। অনুকরণ প্রবৃত্তি, মনে করো সে আরেকজনকে দেখে অনুকরণ করে। হ্যাঁ, মনে করো তার মোটর গাড়ি আছে, বাইক আছে, সে আরেকজনকে দেখছে সে আরেকটা ভালো বাইক চালাচ্ছে, তাহলে সে ওকে অনুকরণ করতেছে মনে করো, তাহলে সে কি বাইক থাকার পরও তার বাইকের যে স্যাটিসফ্যাকশনটা কমবে না, সে উল্টো ওইটা কী করার কেনার চেষ্টা করবে। তাহলে একটা পার্টিকুলার দ্রব্যের যে ইয়াটা তার এই যে উপযোগটা সেটা কমতেছে না তার। হ্যাঁ, ওই দ্রব্যের উপযোগটা তার আরও বাড়তেছে, কেন সে আরেকজনকে কী করতেছে অনুকরণ করছে। ঠিক আছে, এগুলোর সাথে বেশিরভাগ হয় কাদের ক্ষেত্রে বলো তো? মেয়েদের ক্ষেত্রে। ঠিক আছে, যাই হোক, কেউ যদি এটা শুনে আমাকে ফেমিনিস্ট বলবে না, মানে বলবে যে কি সে মেয়েদেরকে ঘৃণা করে, এরকম কিছু একটা বলবে। ঠিক আছে, আসলে অনুকরণ প্রবৃত্তি মেয়েদের ভিতরে বেশি থাকে। দেখবা যে পাশের ভাবি আমাকে শাড়ি কিনে দিচ্ছে, 3 পিস কিনে দিচ্ছে, দেখো ওনাকে, ঠিক আছে, ওনার ওয়াইফকে কিনে দিচ্ছে, তুমি আমাকে কিনে দাও। অথচ পুরো আলমারিতে সব 3 পিস, পুরো আলমারিতে সব কি 3 পিসে ভরা, কিন্তু ওই যে পাশের ভাবিকে কিনে দিচ্ছে, হাজব্যান্ডকে যে বলতেছে তুমি তো আমাকে কিনে দাও নাই। হ্যাঁ, দেখো প্রতি উইকে একটা করে কিনে দেয়, প্রতি উইকে একটা করে কিনে দেয়। হ্যাঁ, এই যে অনুকরণ প্রবৃত্তি, তাহলে তার থাকার পরও তার স্যাটিসফ্যাকশন লেভেলটা কমতেছে না, উল্টা কী হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে, উল্টা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে অনুকরণ প্রবৃত্তি, এটার কারণে কি হয় না, কারণ তো পার্টিকুলার দ্রব্যের স্যাটিসফ্যাকশন কমে না। আবেগের ক্ষেত্রে কি, কোনো একটা দ্রব্যের সাথে যখন আবেগ জড়িত থাকে ওটা স্যাটিসফ্যাকশন কমে না। যেমন কোনো তোমার কোনো একটা শিল্পী খুবই পছন্দ, হ্যাঁ, তার গান শুনতে তুমি কখনো কি হবে না, বোরিং হবে না, তোমার বোরিং লাগবে না, ঠিক না? বোরিং হবে না, তাই না? তো এইটাকে হচ্ছে আবেগ যখন কোনো প্রোডাক্টের সাথে আবেগ জড়িত থাকে। হ্যাঁ, যেমন এই যে আতিফ ইসলাম, এটা তো একটা প্রোডাক্ট, তাই না? যেমন ও নিজে একটা প্রোডাক্ট না, সিঙ্গার ও নিজে একটা প্রোডাক্ট, ঠিক আছে, ও নিজেকে সেল করে না। তো এখন ওর সাথে যদি তোমার আবেগ জড়িত থাকে, তাহলে ওর গান শুনতে তুমি কখনো কি হবে না, পিছপা হবে না। ঠিক আছে, তোমার ভালো লাগাটা কমবে না, তোমার স্যাটিসফ্যাকশন লেভেল কমবে না আবেগ জড়িত থাকলে। কৃপণের ক্ষেত্রে এমনি কাজ করবে। মনে করো অর্থের ক্ষেত্রে আমরা কি মনে করি, মনে করো অর্থের ক্ষেত্রে যে কৃপণ, সে টাকা কি করতে চাইবে, টাকা বাঁচিয়ে রাখতে চাইবে। ঠিক আছে, তা সে যত বেশি উপার্জন করে অর্থের প্রতি তার আকাঙ্ক্ষা তত কি হতে থাকে, কৃপণ। যে সে দেখবে যে যত উপার্জন করবে, টাকা যত পাবে আরও বেশি কি চাইবে। ঠিক আছে, আসলে টাকার ক্ষেত্রে এটা সবারই, এটা শুধু কৃপণ না, এটা আসলে কাদের, এটা সবারই। তুমি যত টাকা পাবা তত আরও পাইতে চাইবা। হ্যাঁ, যত পাবা তত ভালো লাগবে, যত পাবা তত ভালো লাগবে, যত পাবা তত স্যাটিসফ্যাকশন লেভেল কি কমবে না, ওটা কি হবে, টাকার প্রতি বাড়তে থাকবে। হ্যাঁ, টাকাটাই আসলে এক্সেপশন। টাকার ক্ষেত্রে প্রান্তিক ল অফ ডিমিনিশিং মার্জিনিটিটা এটা কোনোদিনও কার্যকর হবে না, ওটা কার্যকর হবে কি, ল অফ ইনক্রিজিং মার্জিনালিটি। ঠিক আছে, ভোক্তার চরিত্র, এই যে আমি বলছিলাম না, মাদকাসক্ত হলে ভোক্তার চরিত্র স্বাভাবিক না হলে বিধি কাজ করবে না। যেন মাদকাসক্ত অনেক মদ খেলেও অতিরিক্ত মদের প্রতি তার আসক্তি হ্রাস পায় না। সিগারেট যারা আছে, সিগারেট 1-2টা খাইলেও তার আরেকটা সিগারেট খাওয়ার প্রতি তার আসক্তি কখনো কোনো অংশে কমবে না। ঠিক আছে, উল্টা আরও বাড়বে, যে আরও বেশি খাইতে চাইবে যে। ঠিক আছে, তাহলে এখানে কি স্যাটিসফ্যাকশন লেভেল তো আরও বাড়তেছে, যে আরও বেশি খেতে চাচ্ছে। তারপর অন্যের মজুদ, অনেক দ্রব্য আছে যেগুলা উপযোগ অন্যের মজুদের পরিমাণের উপর নির্ভর করে। অন্যের মজুদের পরিমাণের উপর নির্ভর করে। যেমন সমাজে মোবাইল ফোনের গ্রাহকের সংখ্যা বেড়ে গেলে মোবাইল ফোনের উপযোগ হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পায়। বলো, মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা বেড়ে গেলে, মোবাইল ফোন কিনবে এরকম মানুষের সংখ্যা বেড়ে গেলে ওই মোবাইল ফোনের উপযোগ হ্রাস না পেয়ে বরং কী হবে, বৃদ্ধি পাবে, কারণ ডিমান্ড বেড়ে গেছে। হ্যাঁ, ওটার উপযোগ তখন কি হ্রাস না পেয়ে কী হবে, বাড়বে। অন্যের মজুদের উপর নির্ভর করবে। হ্যাঁ, কিছু দ্রব্য আছে যেগুলোর উপযোগ অন্যের মজুদের উপর নির্ভর করে, সেক্ষেত্রে এদিকে কার্যকর নাও হতে পারে। দুষ্প্রাপ্য দ্রব্য, যেগুলো সহজে পাওয়া যায় না, হীরা, ডায়মন্ড, ঠিক আছে, তারপরে মনে করো
হ্যাঁ, যেগুলো খুব সহজে পাওয়া যায় না, দুষ্প্রাপ্য দ্রব্য, ঠিক আছে, কোনো সেটা হতে পারে কোনো পণ্যতাত্ত্বিক কোনো নিদর্শন, ঠিক আছে। তারপর হচ্ছে দুষ্প্রাপ্য দ্রব্য, যেগুলা তুমি সহজে পাওয়া যাবে না, খুব কষ্ট মষ্ট করে অর্জন করতে হবে। এগুলোর ক্ষেত্রে তোমার এই এই বিধি কার্যকর হবে। হ্যাঁ, তুমি এরকম দুষ্প্রাপ্য যত পাবা তত তোমার আরও পাইতে ইচ্ছা করবে, তাহলে এই বিধি কার্যকর হবে না। তারপর মূল্যায়ন দেখো, পরিশেষে একটা মন্তব্য করছে ওরা, সেটা হচ্ছে কি সামাজিক বিজ্ঞান হিসেবে অর্থনীতির কোনো বিধি সমালোচনার ঊর্ধ্বে নয়, কিন্তু ব্যতিক্রম থাকা সত্ত্বেও বলা যায় বেস্টিক অর্থনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধি হচ্ছে ক্রমশন প্রান্তিক উপযোগ বিধি, যা ভোক্তার নিকট সাধারণ অভিজ্ঞতায় উপস্থিত। আমাদের সবার নিকটই কী থাকে, এটা উপস্থিত থাকে ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রে। ভোক্তার আচরণ এবং দ্রব্যের দাম নির্ধারণে বিধিটি যথেষ্ট কী করে, কার্যকর বলে প্রমাণিত হয়েছে। এরপর দেখো চাহিদা, চাহিদা কি বলো তো? কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। এরপর হচ্ছে আমাদের চাহিদা। চাহিদা বলতে আমরা অনেক কিছু বুঝে থাকি, কিন্তু ইকোনমিক্সের চাহিদা কি? ইকোনমিক্সের চাহিদা হওয়ার জন্য কয়টা শর্ত লাগে? তিনটা। কি কি শর্ত? এক নাম্বার হচ্ছে আকাঙ্ক্ষা। কি এক নাম্বার হচ্ছে আকাঙ্ক্ষা। এক নাম্বার কি বলো না? আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা। এক নাম্বার তোমার আকাঙ্ক্ষা লাগবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, আকাঙ্ক্ষা। দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার কি? ক্রয় ক্ষমতা, ক্রয়। এরপরে কি? অর্থব্যয়ের ইচ্ছা। মনে করো তোমার উইলিংনেস প্রথমে থাকতে হবে, ইন্টেনশন থাকতে হবে, ইন্টেনশন টু বাই, ইন্টেনশন টু বাই। প্রথম এক নাম্বার ইন্টেনশন টু বাই, ইন্টেনশন টু বাই। সেকেন্ড নাম্বার কি হতে হবে? ক্রয় ক্ষমতা। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাবিলিটি টু বাই, অ্যাবিলিটি টু বাই। এরপর এটা কি? ইন্টেনশন টু এক্সপ্যান্ড। ঠিক আছে, তোমার যদি অর্থব্যয়ের ইচ্ছা না থাকে তাহলে কিন্তু এটা হবে না। মনে করো তোমার ইন্টেনশন আছে, নিয়ত আছে, ঠিক আছে, পাওয়ার আকাঙ্ক্ষা আছে, তারপরে তোমার ক্রয় ক্ষমতাও আছে, কিন্তু তুমি খুবই কিপটা, তোমার অর্থব্যয়ের ইচ্ছা নাই, তাহলে তোমার এটা ইকোনমিক্সে কখনো চাহিদা হিসেবে ধরা হবে না। চাহিদা হিসেবে ধরা হবে কখন? তোমার নিয়ত আছে, সামর্থ্য আছে এবং অর্থ ব্যয় করার ইচ্ছাও আছে, তখন সেটাকে ইকোনমিক্সে কী ধরা হবে? চাহিদা হিসেবে ধরা হবে। এই তিনটা বৈশ্য অবশ্যই লিখতে হবে। তাহলে তুমি কীভাবে লিখবা? চাহিদা কাকে বলে কীভাবে লিখবা বলো? কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, অর্থ ব্যয় করার ইচ্ছা এবং ব্যক্তি ভোক্তার ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে যে তিনটি বিধি পালন করা হয় তাকে বলা হয় এই তিনটি বিধি। এই তিনটা না, এভাবে বলতে পারো যে চাহিদা বলতে বোঝায়, ঠিক আছে, কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট ব্যক্তি কোনো একটি দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা এবং ক্রয়ের সামর্থ্য এবং অর্থব্যয়ের ইচ্ছা আছে, তাকে আমরা কার্যকর চাহিদা বলতে পারি। চাহিদার এখানে কিছু প্রকারভেদ দিছে। দেখো, দাম চাহিদা। কি চাহিদা? দাম চাহিদা। যেখানে দাম চাহিদা মানে কি? চাহিদা কার উপর নির্ভরশীল? দামের উপর। আয় চাহিদা মানে কি? চাহিদা আয়ের উপর নির্ভরশীল। আড়াআড়ি চাহিদা মানে কি? আড়াআড়ি যখন বলবে কিন্তু দুইটা প্রোডাক্ট আসবে। কয়টা প্রোডাক্ট? দুইটা প্রোডাক্ট আসবে। একটা এখানে পরিবর্তক এবং পরিপূরক, ঠিক আছে, পরিবর্তক দ্রব্য, পরিপূরক দ্রব্য আসবে। এবং আমরা জানি পরিবর্তক দ্রব্য, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কি হয়? একটা দাম দিয়ে আরেকটার কি নির্ধারিত হয়? চাহিদা নির্ধারিত হয় বা এফেক্টেড হয়। প্রত্যক্ষ পরোক্ষ চাহিদা, যুক্ত চাহিদা। যুক্ত চাহিদা মানে হচ্ছে কি? মানে একটি দ্রব্য ভোগ করতে আরেকটা দ্রব্য মাছ লাগবে। যেমন চা খেতে গেলে তোমার কি লাগবে? হ্যাঁ, দুধ, চা পাতা, চিনি এগুলো লাগবে। বিকল্প দ্রব্য আমরা পরে আসছি। বিকল্প দ্রব্য মানে হচ্ছে কি? একটার পরিবর্তে আমরা আরেকটা ইউজ করতে পারি। হ্যাঁ, বিদ্যুতের বাতি ও মোমবাতি। চাহিদা বিধি কি? এখানে মূল বিষয় হচ্ছে চাহিদা কাকে বলে, এটা বললাম। এরপর হচ্ছে চাহিদা বিধি কি? চাহিদা বিধি, চাহিদা বিধি, চাহিদা বিধি কাকে বলে? বলো। চাহিদা বিধি হচ্ছে, তোমাকে অবশ্যই বলতে হবে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে। কি দেখে? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে চাহিদা বিধি। আমি এখানে লিখতেছি। হ্যাঁ, চাহিদা বিধি। চাহিদা বিধি কি? অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে। এই কথাটা অবশ্যই তোমাকে বলতে হবে, অন্যান্য অবস্থা
অন্যান্য অপরিবর্তিত, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে থেকে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। অর্থাৎ দাম ও চাহিদার মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান তাকে কি বলে? চাহিদা বিধি, থিওরি অফ ডিমান্ড বা ল অফ ডিমান্ড। অর্থাৎ কি দাম এবং চাহিদার মধ্যে কি মুখী সম্পর্ক বিদ্যমান? দাম ও চাহিদার বিপরীত সম্পর্ক। তাহলে তুমি বলবা চাহিদা বিধি কাকে বলে? দাম ও চাহিদার বিপরীত সম্পর্ক কি? দাম এবং চাহিদার বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে। কিন্তু এটার সময় অবশ্যই লিখবো ডেফিনেশন যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, কারণ এখানে কিছু সত্য আছে, ওই সত্যগুলা না মানলে এই বিপরীতমুখী সম্পর্ক সৃষ্টি হবে না। তারপরে দেখো অনুমিত সত্য। চাহিদা বিধি কিছু কি আছে? সত্য আছে। চাহিদা বিধির সত্যগুলা কি? 1 নাম্বার দেখো, ভোক্তার আয় স্থির ধরতে হবে। কি করতে হবে? সত্যগুলা কি কি? ইনকাম ফিক্সড, কি ইনকাম ফিক্সড ধরতে হবে। ভোক্তার আয় স্থির, ভোক্তার রুচি অভ্যাস টেস্ট এবং চয়েস কি হতে হবে? টেস্ট এবং চয়েস তাও ফিক্স ধরে নিতে হবে। তারপর ভোক্তা যুক্তিশীল, ওই আগেরগুলো অনেকটা উপযোগের মতো। তারপর কনজিউমার কি হইতে হবে? রেশনাল হইতে হবে, রেশনাল যৌক্তিক হইতে হবে। এরপর সম্পর্কিত দ্রব্যের দাম স্থির। সম্পর্কিত দ্রব্যের দাম মানে বুঝছো বিকল্প এবং পরিপূরক ও পরিবর্তক দ্রব্য। সম্পর্কিত দ্রব্য রিলেটেড প্রোডাক্ট প্রাইস ফিক্সড হইতে হবে, স্থির হইতে হবে। তারপর বাজারে ক্রেতার সংখ্যা স্থির এবং সময় স্থির, টাইম ফিক্সড হইতে হবে, টাইম ফিক্স, ক্রেতার সংখ্যা স্থির। এগুলো হচ্ছে সত্য। এই সত্যগুলো যদি কার্যকর না হয় তাহলে তোমার বিধি কী করবে না? দাম ও চাহিদা যে বিপরীতমুখী সম্পর্ক এটা কার্যকর হবে না। হ্যাঁ, এখন তুমি বলতে পারো কেন কার্যকর হবে না? কেন কার্যকর হবে না? কেন কার্যকর হবে না? দেখো আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই। মনে করো এখানে যেই ইনকাম ফিক্স কথা বলা হয়েছে না, ইনকাম টেস্ট এবং চয়েস, এটা ফিক্স বলা হয়েছে না। আচ্ছা এটাকে যদি আমি ভেরিয়েবল ধরি, ভেরিয়েবল মানে কি বলো তো? চেঞ্জ হবে। এটা কি হবে? চেঞ্জ হবে। ইনকামও চেঞ্জ হয়ে যাচ্ছে, আর টেস্টও চেঞ্জ হচ্ছে, চয়েসও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই বিধি কার্যকর হবে না। কেন জানো? কারণ দাম বাড়লে চাহিদা কী হয়? কমে। কিন্তু তার হয়ে গেছে ইনকামটা চেঞ্জ হয়ে গেছে, তার ইনকাম অনেক বেশি বেড়ে গেছে। এখন দাম বাড়লে চাহিদা কমে না। মনে করো আপেলের দাম 100 টাকা থেকে 150 টাকা হয়ে গেছে, তাহলে চাহিদা কমার কথা, কিন্তু তার ইনকাম যতটুকু না দাম বাড়ছে তার থেকে বেশি তার ইনকাম বেড়ে গেছে। তাহলে আপেলের চাহিদা কি তার কমবে? কারণ সেটা এফোর্ট দিতে পারতেছে। তাহলে আমার থেকে অবশ্যই এই বিধি কার্যকর হওয়ার জন্য আয়টাকে স্থির হতে হবে। কারণ আয়টা চেঞ্জ হলে তার পারচেসিং পাওয়ার চেঞ্জ হয়ে যাবে। পারচেসিং পাওয়ার চেঞ্জ হলে এই দামের যে ফ্লাকচুয়েশন এটা দিয়ে তার চাহিদা কী হবে না? এফেক্টেড হবে না, এফেক্টেড হবে না। তার চয়েস চেঞ্জ হয়ে গেলে এই সে যে প্রোডাক্টের কথা বলতেছি ওই প্রোডাক্টে তো সে কী থাকবে না? লেগে থাকবে না, স্টিক টু থাকবে না সে, তাই না? সে এটাতে কী হয়ে যাবে? এটা থেকে ছুটে যাবে, এঙ্গেজ থাকতে চাইবে না এটাতে। যখন তার এই চয়েস চেঞ্জ হয়ে যাবে, টেস্ট চেঞ্জ হয়ে যাবে, তখন টেস্ট চেঞ্জ হয়ে যাবে, দেখা যাচ্ছে দাম বাড়লো সেটা কিনতে চাচ্ছে, কারণ সে ওইটা ছাড়া থাকতে পারছে না। টেস্ট চেঞ্জ হয়ে গেছে, তার চয়েস চেঞ্জ হয়ে গেছে। তাহলে এগুলো যদি চেঞ্জ হয় তাহলে এই বিধি কাজ করবে না। অবশ্যই নির্দিষ্ট সময় বিবেচনা করতে হবে। সময় যদি ভিন্ন হয় তাও এই বিধি কাজ করবে না। তারপর রিলেটেড প্রোডাক্টের প্রাইস। আমরা জানি রিলেটেড প্রোডাক্ট সম্পর্কিত দ্রব্য, পরিবর্তক বা পরিপূরক দ্রব্যের দাম দিয়ে কে এফেক্টেড হয়? আমি যে দ্রব্য বলতেছি সে দ্রব্যটা এফেক্টেড হবে না, সে দ্রব্যের দাম এবং চাহিদা এফেক্টেড হবে না। তাহলে ওই যে রিলেটেড প্রোডাক্টের প্রাইস কী হইতে হবে? স্থির হইতে হবে। কারণ রিলেটেড প্রোডাক্টের প্রাইস যদি কী হয়? চেঞ্জ হয়। যেমন এক্সাম্পল দিয়ে বলি, আমরা মনে করো ধরতেছি কি চায়ের দাম বাড়লে চায়ের চাহিদা কী হওয়ার কথা? চাহিদা কমার কথা। এখন মনে করো চায়ের দাম বাড়ছে, চায়ের দাম বাড়ছে, সাথে চায়ের বিকল্প দ্রব্য কি? কফি। এখন কফির দামও বাড়ছে, কফির দাম বাড়লে কফির চাহিদা কী হওয়ার কথা? কমে যাওয়ার কথা। চায়ের দাম বাড়ছে মনে করো 5 টাকা, কফির দাম মনে করো ডাবলের থেকে আরও বেশি বেড়ে গেছে,
তাহলে কফির চাহিদা কমে যাবে। কিন্তু কফি যারা কনজিউম করবে না ওরা কোথায় শিফট করবে? চাতে। তাহলে দাম বাড়ার কারণে চাহিদা কমবে না। কেন? বিকল্প দ্রব্যের দামটা বেশি বেড়ে গেছে। কি গেছে? বিকল্প দ্রব্যের দাম অতিরিক্ত বেড়ে গেছে। চায়ের দাম যতটুকু বাড়ে নাই তার থেকে বেশি বাড়ছে কি? কফি। তাহলে দেখা যাবে চা যারা খাচ্ছে ওরা বলছে আরে কফি তো আমরা শিফট করতে পারতেছি না, চায় খেতে হবে। আর যারা কফি খাচ্ছে অনেকে কী করবে? চাতে শিফট করবে। তাহলে এখানে দেখো চায়ের দাম বাড়ার কারণে চাহিদা কমে নাই চায়ের, তাই না? কেন? ওই যে বিকল্প দ্রব্যটা কী হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক না? সেই জন্য বিকল্প দ্রব্য অথবা পরিপূরক দ্রব্য এগুলার কী হইতে হবে? প্রাইসটা ফিক্সড হইতে হবে, প্রাইসটা অপরিবর্তনীয় ধরতে হবে, নাহলে এই বিধি কাজ করবে না। আই হোপ তোমরা বুঝছো। এরপর হচ্ছে চাহিদা সমীকরণ। চাহিদা সমীকরণ চাহিদা সমীকরণ দেখতে কেমন বলো তো? Q is equal to QS A minus BP, A minus BP। এটা আমি দিয়ে লিখছি আর কি। হ্যাঁ, মনে রাখতে হবে এখানে কিউটা হচ্ছে চাহিদা কি? কোয়ান্টিটি অফ ডিমান্ড, কোয়ান্টিটি অফ ডিমান্ড। তারপরে এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় তোমার পরিমিতি বা ছেদক, ঠিক আছে? পরামিতি বা ছেদক। এটা না, দেখো Q1 minus Q2 Q1 minus Q2 মাইনাস বি, এটাকে কি বলা হয়? ঢাল। মাইনাস যেটাকে ভাল বলে প্রাইস, এটাকে বলা হয় দাম। কিউটা হচ্ছে কি? চাহিদা। তাহলে সমীকরণ হচ্ছে কিউডি, অর্থাৎ চাহিদার পরিমাণ সমান সমান হচ্ছে কি এ মাইনাস বি বিপি, যেখানে এটা চেঞ্জ হবে না। একে তুমি ধ্রুবকও বলতে পারো, একই ধ্রুবক। আর পি কি? চলক। পি এর মান কি হবে? চেঞ্জ হবে। চলক দুই প্রকার, স্বাধীন চলক। এটা হচ্ছে স্বাধীন চলক পিটা। কিউডিটা কি? অধীন চলক। পি এটা ফিক্স থাকবে, মাইনাস বিটাও কি থাকবে? ফিক্স। দুইটাই ধ্রুবক, ঠিক আছে? তবে ঢাল বলা হয় কোনটাকে? মাইনাস বিকে। মাইনাসটা বলতে হবে, শুধু বি না, মাইনাসটাও কি? ঢাল। তাহলে আমি যদি এখানে বলি যে কিউ সমান সমান, মনে করো কিউ সমান সমান 10 মাইনাস 2p, 10 মাইনাস 2p। এখানে বলো তো 10টা কি? ধ্রুবক। 10টা কি? ধ্রুবক বা ছেদক। কি? ছেদক। ঢাল কোনটা? -2 হচ্ছে ঢাল। পি হচ্ছে কি? দাম, যেটা স্বাধীন চলক। এটা হচ্ছে অধীন চলক। তাহলে চাহিদার সমীকরণ মনে থাকবে। চাহিদার সমীকরণ সবসময় এভাবে লিখতে হবে, কিউডি সমান সমান এ মাইনাস বিপি। এখানে এর জায়গায় অন্য কিছু আসতে পারে, কিন্তু এটা মাইনাস হবে। এটা কি হবে? মাইনাস হবে। হ্যাঁ, মাইনাসে দিতে হবে। আচ্ছা, সূচি থেকে চাহিদা রেখা আঁকতে পারো না? সূচি থেকে চাহিদা রেখা আঁকতে পারো না? পারি ভাই, এটা পরীক্ষায় আসছিল, ভুল করছিলাম আমি। দেখো, সূচি থেকে চাহিদা রেখা, সূচি তোমাকে দেয়া থাকবে। সূচিতে মনে করো, সূচিতে তোমাকে কি দিবে? স্বাধীন চলক দাম দিবে, এরপরে কি দিবে? চাহিদা দিবে। দাম বাড়লে চাহিদা কি হয়? কমে। 1 2 3 দাম বাড়তেছে, চাহিদা কি হচ্ছে? চাহিদা হচ্ছে কমতেছে। মনে করো চাহিদা হচ্ছে 8 6 এবং 4, চাহিদা কি হচ্ছে? কমতেছে। এখন দাম বাড়তেছে, চাহিদা কমতেছে। চাহিদা বিধি এটা কার্যকর হচ্ছে না? হ্যাঁ, এটা হচ্ছে সূচি, চাহিদা সূচি। এখন চাহিদা রেখা কেমন আঁকবো? এদিকে মনে রাখতে হবে সবসময় হরিজন্টালি, মানে তোমাকে নিচের দিকে কি দিতে হবে? না, নিচে কোয়ান্টিটি অফ ডিমান্ড, নিচে দিতে হবে চাহিদা, কোয়ান্টিটি অফ ডিমান্ড, আর উপরে দিতে হবে প্রাইস। ঠিক আছে? মনে করো যখন এক চাহিদা মনে করো আমরা 2 করে ধরতে পারি। হ্যাঁ, 2 4 6 8। আর এখানে মনে করো 1 2 3। এটা যখন 1 তখন এটা হচ্ছে কত? 4। আর এটা 1 হলে 8। হ্যাঁ, 1 হলে 8 না? 1 হলে 8, তারপর 2 হলে 6, 3 হলে 4। 4। তো এটা কি হচ্ছে? ডাউনওয়ার্ড। কি হচ্ছে? চাহিদা রেখা সবসময় কি হয়? ডান দিক থেকে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে।
ঠিক আছে, চাহিদা এখানে মনে রাখতে হবে সবসময় কোয়ান্টিটি ডিমান্ড নিচের দিকে হবে, প্রাইস হবে কি ভার্টিক্যালি। হ্যাঁ, আর এখানে নুমারিক্যালগুলো বসিয়ে দিলে রেখাটা হয়ে যাবে। আচ্ছা, চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। আচ্ছা, চাহিদা বৃদ্ধির শর্তগুলো বলছি না, হ্যাঁ, ওই শর্তগুলো যদি মানা না হয় তাহলে চাহিদা বৃদ্ধি কাজ করবে না। চাহিদা বৃদ্ধি ব্যতিক্রম মানে কি, চাহিদা বৃদ্ধি কখন কাজ করবে না? ওই যে শর্তগুলো যদি লঙ্ঘন করা হয় তাহলে এখন সেই শর্তগুলো দেখো। 1 নাম্বার চাহিদা বৃদ্ধি ব্যতিক্রমে 1 নাম্বার দিচ্ছে কি গিভেন দ্রব্য, কি দ্রব্য? ফ্যান গিভেন দ্রব্য। আচ্ছা বলো তো গিভেন দ্রব্য কি? নিকৃষ্ট দ্রব্য। হ্যাঁ, দেখো এখানে কিছু লেখা দিছে, লেখাগুলো দেখো। আমি কি গিভেন দ্রব্য এতে সবচেয়ে নিকৃষ্ট। নিকৃষ্ট পণ্যের বেলায় দাম ও চাহিদার সম্পর্ক বিপরীত হয়, অর্থাৎ চাহিদা রেখা নিম্নগামী হয়, কিন্তু গিভেন পণ্যের ক্ষেত্রে চাহিদা রেখা নিম্নগামী হয় এবং দাম ও চাহিদার মধ্যে সম্পর্ক হাবোধক, অর্থাৎ দাম ও চাহিদা রেখা বাম দিক থেকে আমি সংক্ষেপে তোমাকে এটা বলি। হ্যাঁ, গিভেন দ্রব্য হচ্ছে সেই দ্রব্যটা যেটা সবথেকে নিকৃষ্ট দ্রব্য, মানে যেটা প্রায় সবথেকে লোয়ার, মানে যেটা সাধারণত যাদের ইনকাম খুবই কম তারা এটা কনজিউম করে থাকে, এটার নিচে তারা যেতে পারবে না, ওই প্রোডাক্টের নিচে যেতে পারবে না, ওই প্রোডাক্টের নিচে পণ্য নাই। তাহলে মনে করো ওইটাকে আমরা গিভেন দ্রব্য বলে থাকি। আচ্ছা, গিভেন দ্রব্য হচ্ছে কি সবথেকে নিকৃষ্ট। এখন অর্থনীতি মানে ইনফ্লেশন হয়েছে, ইনফ্লেশন মানে সব কিছুর দাম বেড়ে গেছে, তাহলে ওই নিকৃষ্ট দ্রব্যের দামটাও বাড়ছে না? তো নিকৃষ্ট দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে ও কি ওই নিকৃষ্ট দ্রব্য ছেড়ে দিতে পারবে? ছেড়ে অন্য একটাতে যেতে পারবে না, কারণ ওইটাই সব থেকে লোয়েস্ট। হ্যাঁ, নিকৃষ্ট দ্রব্যের দাম যদি মনে করো 5 টাকা, সেটা যদি এখন 5 টাকা থেকে 10 টাকা হয়ে যায় তাহলে চাহিদা কি কমবে? নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে চাহিদা কখনো কমে না। কেন কমে না বলো তো? যারা ওইটা কনজিউম করে, দ্রব্যটা কোনো বিকল্প নেই, মানে মাস্ট বি আছে বিকল্প, অনেক বিকল্প আছে, কিন্তু এগুলো অনেক হায়ার প্রাইস। সেটা গিভেন দ্রব্য মানে এটা সব থেকে কি নিতে বাধ্য, ভোক্তা এই দ্রব্যটা নিতে বাধ্য আর কি। নিতে বাধ্য। এক শ্রেণীর মানুষ যাদের ইনকাম খুবই কম তারা এই গিভেন দ্রব্য কিনতে বাধ্য। মনে করো এটা হইতে পারে আলু, ঠিক আছে, বেঁচে থাকার জন্য আলুটা খেতেই হবে, কারণ এটা সব থেকে ইকোনমির মধ্যে সব থেকে সস্তা। এখন মনে করো আলুর দাম বেড়ে গেছে, ইনফ্লেশনের কারণে বাকিগুলোর দাম যেমন বাড়ছে আলুর দামও বাড়ছে। এখন যারা আলু খেত তারা কি আলু না খেয়ে অনেক কিছু খেতে পারবে? বাকিগুলোর দামও তো বেড়ে গেছে, তাহলে তার থেকে বেঁচে থাকার জন্য এটা নিতেই হবে। তাহলে গিভেন দ্রব্যের ক্ষেত্রে দাম এবং চাহিদা কি মুখী সম্পর্ক, বিপরীত নাকি সম্মুখী? সমমুখী। গিভেন দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়লে চাহিদা কমবে না, তাতে খেতে বেঁচে থাকতে হবে না, তাহলে চাহিদাও কি হবে? বাড়বে। আচ্ছা, এটা গেল একটা। 2 নাম্বার ব্যবলেন দ্রব্য। কি দ্রব্য? বিলাসজাত। আচ্ছা, ব্যবলেন দ্রব্য হচ্ছে কি বিলাসবহুল দ্রব্য। আচ্ছা, বিলাসবহুল দ্রব্য কারা ভোগ করে? ধনীরা। আচ্ছা, ধনী মানে কি? যাদের অনেক টাকা পয়সা আছে। এখন মনে করো কোনো দ্রব্যের দাম যদি কি হয়, বেড়ে যায় হুট করে বেড়ে যায়, অতিরিক্ত যেগুলো বিলাসবহুল দ্রব্য আর কি। বিলাসবহুল দ্রব্য মানে তো এমনি এগুলোর দাম অনেক বেশি থাকে। কেন? কারণ বিলাসবহুল দ্রব্যগুলো বাহির থেকে আনা হয় অথবা দেশে প্রডিউস করা হয়। তো বাহির থেকে আনলে দেখা যায় এগুলোর কাস্টম চার্জ খুব বেশি হাই থাকে। হ্যাঁ, এগুলো প্রচুর ট্যাক্স লাগায় সরকার। হ্যাঁ, ইভেন কি একটা দ্রব্য যে মনে করে 100 টাকা হলে অনেক সময় 100 টাকা কি লাগাই দেয়, চার্জ লাগে 200 টাকা করে দেয়, বুঝতে পারছি? হ্যাঁ, এভাবেও প্রচুর চার্জ লাগায় সরকার। তাহলে এই যে বিলাসবহুল দ্রব্যগুলো কিন্তু অনেক প্রচুর দামি। তো যারা এগুলো কিনে তাদের জন্য এই প্রাইসগুলো কিছু না। ওই দ্রব্যটার দাম, বিলাসবহুল দ্রব্যের দাম বাড়লে আর কমলে ওদের কাছে কি এফেক্ট পড়ে না। সেই জন্য ব্যবলেন দ্রব্যের ক্ষেত্রে, বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে দাম বাড়ুক আর দাম কমুক, চাহিদা কি হবে না? প্রভাবিত হবে না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ব্যবলেন দ্রব্যের ক্ষেত্রে কি হচ্ছে না? চাহিদা বৃদ্ধি কাজ করছে না। তারপর অভ্যাস ও রুচির পরিবর্তন। আমি তোমাকে আগে বলছি অভ্যাস রুচির পরিবর্তন হলে চাহিদা বৃদ্ধি কখনো কাজ করবে না। অভ্যাস রুচির পরিবর্তন হয়ে ওই প্রোডাক্টটা তোমার আরও বেশি ভালো লাগতেছে, দাম বাড়লো, তোমার চাহিদা তখন দেখা যাবে না কমে ওইটা বেড়ে গেল। অথবা তোমার তোমার রুচি চেঞ্জ হয়ে গেছে, তোমার ওই দ্রব্যটা আর ভালো লাগতেছে না, তাহলে দাম কমলেও তুমি কিনবা, এটা আর কিনবা না, বিধি কাজ করবে না। অবস্থানগত কারণ। কি কারণ? এখানে একটা সুন্দর কথা দিছে, কোনো এলাকায় মহামারী আকারে কলেরা দেখা দিলে, হ্যাঁ, সেই সময় সেখানে মাছের দাম কমলেও
চাহিদা বাড়বে, কারণ মানুষ কলেরা নিয়ে ব্যস্ত। তারপর হচ্ছে কি বিকল্প দ্রব্যের দাম পরিবর্তন, আগে বলছি কিছুক্ষণ আগে বলা আসছি, বিকল্প দ্রব্য যেগুলা পরিপূরক দ্রব্য, বিকল্প দ্রব্য, এগুলো যদি দাম পরিবর্তন হয় তাহলে চাহিদা বৃদ্ধি কাজ করবে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে মনে রাখবা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মানে কি, যেটা মাস্ট বি লাগে সব সময়, যেটা তোমাকে খেয়ে দিয়ে বেঁচে থাকতে হয়, বেসিক নিডের ভেতরে পড়ে। যেমন এটা যদি চাল, দাম বাড়ো, আলু, দাম বাড়ো, তোমাকে এটা এগুলো কিনতেই বেশি হবে। কিনি না। হ্যাঁ, তেল তেল ছাড়া কি তুমি চলতে পারবা? তোমার রান্নার কাজ হবে, চিনি ছাড়া হবে, হ্যাঁ, চাল ছাড়া চলবে বাঙালির? হ্যাঁ, তাহলে এইগুলোর যদি দাম বাড়ো তাতে কিনতেই হবে, না সে কোথায় যাবে, তাই না? তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এগুলোর ক্ষেত্রে চাহিদা বৃদ্ধি কাজ করবে না। তারপর দেখো ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা। আমাদের অনেকে চালাক আছে, মনে করো দোকানে যায় তো দাম কমতেছে না, দাম কমার একটা প্যাটার্ন দেখে, গতকাল এত ছিল এখন কমে গেছে, আগামীকাল দেখতেছে আরও কমে যাচ্ছে, ঠিক আছে, তাহলে দাম কমলে সে কিনবে না। কেন কিনবে না? আরো কারণ কমার জন্য। সামনের উইক হইতে আরও কমে যাবে। কিন্তু যদি হুট করে বেড়ে যায়, না, এটা হচ্ছে কি, যদি সম্ভাবনা থাকে যে সামনের উইকে আরও কমবে, তাহলে সে কী করবে না, এটা এখন কিনবে না। তাহলে এই মুহূর্তে দাম কমছে কিন্তু চাহিদা বাড়ছে, পারে না, এই বিধি কাজ করে নাই, এই বিধি কাজ করে নাই। তারপর ক্রেতার মানে ক্রেতা ওই পণ্য সম্পর্কে হ্যাঁ জানে হ্যাঁ না। হ্যাঁ, যে হ্যাঁ দাম কমলে চাহিদা বাড়ার কথা, কিন্তু ক্রেতার অজ্ঞতা কেন, দাম কমার কারণে সে মনে করছে এটা কোয়ালিটি লোয়ার, সে আর এটা কিনলো না, ঠিক আছে, চাহিদা আর বাড়লো না। সো এইগুলো হচ্ছে কিছু কারণ যেগুলোর কারণে চাহিদা বৃদ্ধি কী করে না, কার্যকর কাজ হয় না। করে না।